আব্বুর বৈধ সন্তান হয়েও সমাজে আমি আব্বুর স্বীকৃতি পাইনি। জন্মের পর থেকে আজ অবধি আব্বু কেমন চোখেও দেখিনি। আব্বু কেমন হয় তার আদর, যত্ন, ভালোবাসা তাও জানি না আমি। আম্মুর মুখে শুনেছি বাবা নাকি খুব বড় লোক, লন্ডনে থাকেন ওনার প্রথম পক্ষের স্ত্রী সন্তান নিয়ে। একবার দেশে এসে আম্মুকে দেখে তাদের মধ্যে সম্পর্ক হয়। বিয়ের প্রস্তাব পাঠান নানু বাড়িতে। এত বড়লোক একজন মানুষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, না করার হিম্মত আছে কার? সবাই রাজি হয়ে যায়, তারপর বিয়ে হয়। আমার আম্মু নানুরা সবাই জানতো আব্বুর আরেক বউ, বাচ্চা বিদেশে আছে। তবুও বড়লোক দেখে অত কিছু বিবেচনা না করে বিয়ে দিয়েই দিল। বিয়ের পর আম্মু আব্বুর বাড়িতে থাকতেন। তারপর আব্বু চলে যান লন্ডনে, আম্মুকে নানু বাড়িতে রেখে। কয়েকদিন আম্মুর সাথে যোগাযোগ রাখলেও পরবর্তীতে আর রাখেননি। নাম্বার পাল্টে নেন। আম্মু অনেক চেষ্টা করেছেন আব্বুর সাথে যোগাযোগ করার, কিন্তু পারেননি। ধীরে ধীরে শোনা যায় দেশে আসলেই নাকি আব্বু নতুন করে একটা বিয়ে করেন। না জানি আমার মতো কত বৈধ সন্তান বাবার স্বীকৃতি ছাড়া আছে। আম্মু যখন শুনলেন বাবার চরিত্র এমন, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার আম্মু নানু মামারা কেউ শিক্ষিত নয়, অত চালাকও নয়, সাধারণ মানুষজন। আব্বু লন্ডনে থাকেন শোনা হয়তো লোভ সামলাতে পারেননি, কোনো খোঁজ না নিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। আর সেই কারণে আমাকে পেটে নিয়ে আম্মু দিনের পর দিন সাফার করেছেন। একসময় আমার জন্ম হয়, জন্মের আগে বা পরে কখনো আব্বু খোঁজ নেননি। আম্মু বারবার বাবার বাড়ি যেতেন, কিন্তু না, দাদি নয়, আমার জন্মদাতার মা আম্মুকে ফিরিয়ে দিয়েছেন। নানু বাড়ি গরিব, অনেক গরিব। আম্মু বাধ্য হয়ে এক বাড়িতে কাজে ঢোকেন। আমি তখন ছোট, বয়স আর কত হবে, 3 কিংবা 4। আম্মু ছাড়া অন্য কিছু বোঝার বয়স তখন আমার না। নানুর কাছে শুনেছি, সে অবস্থায় আম্মু আমাকে নানুর কাছে রেখে কাজে চলে যেতেন। 2-3 দিনে একবার আসতেন, আবার চলে যেতেন। আমার সে কি কান্না, সারাক্ষণ আম্মুর জন্য কাঁদতাম। ছোট্ট আমি রাস্তায় বারবার চলে যেতাম, অধীর আগ্রহে দিক বেদিক তাকিয়ে থাকতাম। নানুকে সারাক্ষণ জিজ্ঞেস করতাম, আম্মু কখন আসবে, আম্মু কোথায়? নানু আমাকে নানা রকম সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। আম্মু যেদিন আসতেন সেদিন নাকি আমি পাগলের মতো আম্মুকে জড়িয়ে ধরতাম। রাতে বুকের মধ্যে লেপ্টে থাকতাম, ভয় পেতাম যদি আবার আম্মু চলে যান। আম্মু 1-2 দিন থেকে ঠিকই চলে যেতেন। হয়তো নানু তখন আমাকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যেতেন। বাড়ি এসে আম্মুকে না পেয়ে শুরু হতো আবার আমার কান্না। মামারা দোকানে নিয়ে হাজার খাবার দিল, খাওয়া শেষে আমার আবার আম্মুর খোঁজ শুরু হতো। এভাবে নাকি একসময় আমি অসুস্থ হয়ে পড়লাম, প্রচন্ড রকমের অসুস্থ। আম্মুর কাছে খবর পাঠানো হলে আম্মু ওই দিন সন্ধ্যায় দৌড়ে চলে এলেন, আমাকে নিয়ে ডাক্তার দেখালেন। সবাই আম্মুকে বলল আমি আম্মুর জন্য অসুস্থ হয়ে পড়েছি। তারপর আম্মু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেলেন, বকে নিয়ে কথা দিলেন, আমি আর তোকে রেখে কোথাও যাব না, কোথাও না। যে বা যারা বাচ্চা সহ কাজে নেবে তাদের বাড়িতেই কাজ করব, নয়তো করব না। সত্যি আম্মু আর কোথাও যাননি, আমার কাছেই থাকতেন। আমার সব অসুখ কমে গেল, আমি হাসি খুশি থাকতাম, কারণ আমার আম্মু আমার কাছে আছে। গত হলো আরো 2 বছর, আমি আরেকটু বড় হলাম। এখন তো আমাকে স্কুলে ভর্তি করার সময়। এখন আমার জন্ম নিবন্ধন কার্ড লাগবে, আর সেটার জন্য দরকার আব্বুর কার্ড। আম্মু একদিন গেলেন দাদির কাছে, তখন আব্বুর ওই পক্ষের ছেলেরাও বাড়িতে ছিল। আম্মু অনেক মিনতি করলেন যেন আব্বুর কার্ড দেন, আমার নিবন্ধন বানাতে পারি, স্কুলে ভর্তি হতে পারি। কিন্তু দাদি আর ওই ভাইয়েদের একটাই কথা, আব্বু নিষেধ করছে, তাই দিতে পারবে না। আম্মু সেদিন অনেক কান্না করলেন, রাস্তায়ও
করলেন। আমি শুধু পিট পিট চোখে আম্মুর কান্না দেখিয়ে গেলাম। কেন কাঁদছেন তার কারণ বুঝিনি। অত কিছু বোঝারও দরকার নাই। আমার কাছে আমার আম্মু আছে, তাতেই আমার চলবে। নানু আরেকদিন গেলেন আব্বুর বাড়ি। নানু ফিরলেন খালি হাতে। কার্ড দেয়নি কেউ। পরে আশেপাশের মানুষের পরামর্শে আম্মু আর নানু গেলেন চেয়ারম্যানের কাছে। অভিযোগ করলেন আব্বুর বিরুদ্ধে। কিন্তু চেয়ারম্যান কানে তুললেন না। দিন শেষে গরিবের পক্ষে বোধহয় কেউ থাকে না। তাদের কষ্ট, তাদের লড়াইকে কেউ গুরুত্ব দেয় না। আম্মু নানুরা অনেক চেষ্টা করেও আমার কার্ড বানাতে পারলেন না। কেস করার সাহসও ছিল না। আব্বু নাকি আগে সন্ত্রাস ছিলেন। একদিকে তিনি সন্ত্রাস, অন্যদিকে তার বড়লোক পরিচয়। আমার গরিব অসহায় সাদাসিধা নানু আম্মু মামাদের কারো সাহস হয়নি কিছু করার। অত টাকা পয়সাও ছিল না যে আমাকে প্রাইভেট স্কুলে পড়াবে। ফলে কি হলো, আমার আর স্কুলে ভর্তি হওয়া হলো না। আম্মু বাজার থেকে বই এনে আমাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাতে লাগলেন। আস্তে আস্তে অল্প অল্প করে পড়া শিখলাম। বড় মামা বিয়ে করলেন। আম্মু যেহেতু ডিভোর্সি, তাই কারণে অকারণে ঝগড়া লেগেই থাকতো। একদিন মাত্রার দিক হলে আম্মু প্রচন্ড রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন। নানা নানু খালা মামারা সবাই পাগলের মতো খুঁজতে লাগলেন আম্মুকে। কেউ কোনো খবর পেল না। আমার আবার শুরু হলো আম্মুর জন্য অপেক্ষা আর কান্না। তখন 6 বছরের বাচ্চা আমি। নানুকে হাজারবার প্রশ্ন করতাম, আম্মু কই? নানু বলতেন, আম্মু কোথাও ঘুরতে গেছে, চলে আসবে। কিন্তু বিশ্বাস করুন, আম্মু আসতেন না। আমি রাস্তার ধারে সকাল সন্ধ্যা বসে থাকতাম। গাড়ি আসলে বুক ধড়ফড় করতো। এই বুঝি আম্মু এলো। আম্মুর মতো কাউকে রাস্তায় হাঁটতে দেখে পলকহীন তাকিয়ে থাকতাম। খুব কান্না পেত আমার, ভীষণ কান্না। আমার স্পষ্ট মনে আছে, তখন বর্ষাকাল, রাত দিন বৃষ্টি হয়, পানিতে থই থই খাল বিল নদী। নানুর বাড়ির বাম পাশে শুধু বিল আর বিল। তখন সন্ধ্যা, চারপাশ অন্ধকারে ছেয়ে গেছে। উত্তাল বাতাসে সবকিছু উড়ে যাচ্ছে। দমকা হাওয়া গায়ে লেগে ঠান্ডা শিরশির অনুভূতি হচ্ছিল। মন যেন অন্য এক জগতে হারিয়ে যাচ্ছিল। এই দক্ষিণা হাওয়ার ঝাপটা গায়ে লাগতে আমার আম্মুর জন্য মন কেঁদে উঠল। মনের ভেতরটা ভেঙে চুরে কান্না আসলো। আমি নিজেকে আটকাতে পারলাম না। জোরে কেঁদে উঠলাম, আম্মু বলে। মনে হচ্ছিল আম্মুর সাথে আমার দূরত্ব একদম আকাশ পাতাল। আমি আম্মুকে হারিয়ে ফেলেছি একেবারে। অনেকক্ষণ কাঁদার পর খালামণি এসে আমাকে কোলে তুলে নিলেন। পিঠে চাপড়ে সান্ত্বনা দিতে দিতে বললেন, কেঁদো না সোনা। আমি শুধু ফুফিয়ে ফুফিয়ে একটা কথাই বলছিলাম, খালামণি, আম্মু কোথায়? এত দিন হয়ে গেল, তবু কেন আম্মু আসে না? এই তো চলে আসবে সোনা, দেখবা হঠাৎ একদিন তোমার আম্মু চলে আসবে। এখন ঘরে চলো, বৃষ্টি আসবে। কিন্তু আমি তো আর আমার মনকে বোঝাতে পারি না। আমি রাত ভর দরজার দিকে তাকিয়ে থাকতাম। দরজা দিয়ে নানু আসে, মামা আসে, সবাই আসে, শুধু আমার আম্মু আসে না। এভাবে কত রাত, কত দিন আমি অপেক্ষা করতাম। অপেক্ষা করতে করতে আচমকা ঘুমিয়ে পড়তাম। হুট করে এক মাঝরাতে ঘুম ভেঙে দেখি আম্মুর বুকে আমি শুয়ে আছি। আম্মু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে রেখেছেন আমাকে। আমি বিস্ময়ে চোখ কসলালাম। এটা সত্যি আম্মু। আম্মুর চোখ মুখ হাত বাড়িয়ে একটু ছুঁয়ে দেখলাম। আম্মু তখনই চোখ মেলে তাকালেন আমার দিকে। আমি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, তুমি তুমি কি সত্যি আমার আম্মু? আম্মু আমাকে চুমু খেয়ে মৃদু হেসে বললেন, আমি তোমার আম্মুই। কেমন যেন অস্থির অনুভূতি হলো আমার।
আমি আম্মুর বুকে ঢুকে আচমকা কেঁদে উঠলাম। তুমি কোথায় ছিলে আম্মু? আমি কত কান্না করতাম তোমার জন্য, কত অপেক্ষা করতাম, তবু তুমি আসতে না। আর কিছু বলতে পারিনি, গলা ধরে এলো আমার। আম্মু ব্যস্ত হয়ে আমাকে কোলে তুলে নিলেন। এভাবে কেঁদো না সাদিয়া, সবাই জেগে যাবে। চলো আমার সাথে এসো। আম্মু আমাকে কোলে নিয়ে বাইরে গেলেন। বিলের ধারে বসলেন। হাওয়ারে শাসা বাতাস হু হু করে এসে গায়ে লেগে এক ধরনের শিরশির অনুভূতি দিচ্ছে। আমি আম্মুকে আরো শক্ত করে ধরলাম। আম্মু আমাকে পাশে বসিয়ে আমার হাত দুটো নিজের কোলে নিয়ে বলতে লাগলেন, তুমি তো এখন অনেকটা বোঝো। সাদিয়া, তুমি জানো আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম মরে যাওয়ার জন্য। রোজ রোজ এত অশান্তি আর এই নরক জীবন ভালো লাগছিল না। এই 2 সপ্তাহে আমি অনেকবার মরার চেষ্টা করেছি। কতবার ভেবেছি গাড়ির নিচে ঝাঁপ দিয়ে জীবনটা শেষ করে দিই, কিন্তু পারিনি মা। যতবার মরতে গেছি ততবার তোমার কথা মনে পড়েছে। বারবার মনে হতো আমার তো মা বাবা ভাই বোন সবাই আছে, তবু আমি সামান্য কিছু সহ্য করতে না পেরে মরতে চাচ্ছি। কিন্তু আমি যদি মরে যাই, আমার মেয়ের তো বাবা মা ভাই বোন কেউ থাকবে না। তার জীবনে যদি দুঃখ আসে, সে কার কাছে যাবে? তার তো মাই থাকবে না। এই কথাটা ভেবে আমি মরার পথ থেকেও ফিরে এসেছি, পারিনি মরতে। আমি শুধু তোমার জন্য এসেছি সাদিয়া। যত যাই হোক, আমি আর কখনো তোমাকে ফেলে কোথাও যাব না, সত্যি বলছি। আমি ছলছল নয়নে মাথা নুয়ে দিলাম আম্মুর বুকে। ফিসফিস করে বললাম, কোথাও যাবে না আম্মু? আমার তোমার জন্য অনেক কান্না পায়। তুমি কোথাও গেলে আমাকে রেখে যাবে না, ঠিক আছে? আম্মু আমাকে এলোমেলো চুমু খেলেন। না মা, যেখানে যাব আমার সোনাকে নিয়েই যাব। তারপর আম্মু নিজে শহরে 3 সেটের একটা ছোট্ট বাসা ঠিক করলেন, যেখানে আমাকে সাথে নিয়ে কাজে যেতে পারবেন এমন বাসাতেই কাজে রাখলেন। সারাদিন আমি আম্মুর সাথেই থাকতাম। রাত হলে বাসায় ফিরে আম্মু রান্না করতেন আর আমাকে একটু একটু লেখাপড়া করাতেন। তারপর আম্মু গল্প বলতেন। ঘুম আসলে আম্মুকে জড়িয়ে ধরে ঘুম পড়তাম। আমার কাছে তখনকার দিনগুলো স্বর্গীয় সুখ মনে হতো, কারণ আমার আম্মু সব সময় আমার পাশে থাকতেন। নানু আমাদের দেখতে আসতেন, আমরাও মাঝে মধ্যে নানু বাড়ি বেড়াতে যেতাম। সময়গুলো ভালোই যাচ্ছিল। এভাবে কেটে গেল আরো 2-3 বছর। আমাকে স্কুলে ভর্তি করানোর চেষ্টা করেননি আম্মু। আমার বয়স যখন 10 বছর, তখন একজন মধ্যবয়সী লোকের সঙ্গে আম্মুর বিয়ের কথা ওঠে। আম্মু রাজি হলেও আমাকে নিয়ে তার চিন্তা বেড়ে যায়। আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো, তা নিয়ে দুশ্চিন্তা করতেন। একদিন আম্মু আমাকে জিজ্ঞেস করলেন, তুমি তো এখন বড় হয়ে গেছো সাদিয়া, আম্মুর বিয়ে হয়ে গেলে তুমি কি কাঁদবে? আমি কোনো উত্তর দিইনি। আম্মু আবার বললেন, আমি প্রতি মাসে তোমাকে নিয়ে যাব। অর্ধেক মাস আমার কাছে থাকবে আর অর্ধেক মাস নানু বাড়িতে। হবে সাদিয়া। জানি না কেন আমি রাজি হয়ে গেলাম। আম্মুকে বললাম, থাকবো। আম্মুর বিয়ে হলো। যার সঙ্গে বিয়ে হলো তিনিও আমাকে স্নেহ করতেন। আমি কখনো নানু বাড়িতে, কখনো আম্মুর বাসায় থাকতাম। ছোটবেলার মতো আর আম্মুর জন্য ওভাবে কান্না আসতো না, বরং দিনগুলো খেলাধুলায় কেটে যেত। আম্মুর কথা মনে হলে ফোনে কথা বলতাম। যেখানটায় আম্মুর বিয়ে হয়েছে সেখানে তার সৎ ছেলে মেয়ে ছিল, তাই আম্মু চাইতেন না আমি সেখানে বেশি দিন থাকি। কেউ যেন আমাকে নিয়ে কিছু না বলে। পরে আম্মু ও তার স্বামী বড় খালার বাড়িতে ঘুরতে গিয়ে আমাকে রেখে যান।
2-3 রাত থাকার পর আম্মু আর ওনার স্বামী চলে যান। আম্মু বলেন, কয়েকদিন থাকো, পরে এসে নিয়ে যাব। আমি থাকলাম। খালু আমাকে অনেক যত্ন করতেন, কিন্তু খালা তেমনটা করতেন না। খালার সাথে টুকটাক কাজ করতাম। আমার বয়সী বাচ্চাদের সঙ্গে খেলতাম, কিন্তু খেলতে গেলেই খালা বকতেন। ঘর থেকে বের হতেও দিতেন না তেমন। আমার কেন যেন ভালো লাগছিল না ওখানে। মনে হতো আমি যেন জেলখানায় বন্দি। খালু অনেক ভালো ছিলেন। কাপড় চোপড় যা লাগতো তিনি এনে দিতেন। একদিন খালু আম্মুকে প্রস্তাব দিলেন, তোমার মেয়ের নিবন্ধন কার্ড আমি আমার পরিচয় বানাবো। আমি ওর বাবা হিসেবে থাকবো, লেখাপড়া করাবো, বিয়ে দেব, কিন্তু সই করে একদম আমার কাছে সাদিয়াকে দিয়ে দিতে হবে। কোনো অধিকার ফলানো যাবে না। কিন্তু আম্মু রাজি হলেন না। আম্মুর ভয় তার মেয়ে যেন শুধুই তার থাকে, অন্য কারো না হয়। গেল আরো কয়েকদিন, তখনও খালার কাছে আমি। একটু কম বেশি হলেই খালা আমাকে থাপ্পড় মারতেন, বকাবকি করতেন। একদিন এরকম মার খেয়ে আমি কাঁদছিলাম। ঠিক তখনই খালার বড় ননদ রাহেলা বাড়িতে এলেন। আমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন। আমি সব বললাম। তিনি খালাকে বকাঝকা করলেন। তারপর বললেন, সাদিয়াকে আমার সঙ্গে দাও, কিছুদিন আমার বাড়িতে থাকবে। আমি রাহেলা খালার সঙ্গে ওনার বাড়ি গেলাম। ওনার অনেক ছেলে মেয়ে, কেউ আমার বয়সী, কেউ বা বড়। সবাই খুব সুন্দর করে কথা বলে, যত্ন করে। সবচেয়ে ভালো ছিলেন রাহেলা খালার বর জামাল আঙ্কেল। তিনি কখনো মা ছাড়া সম্বোধন করতেন না আমাকে। জামাল আঙ্কেল যখন জানলেন আমার নিজের খালা আমাকে মারেন, তখন আর আমাকে যেতে দেননি সেখানে। আমার আম্মুর সঙ্গে কথা বলে বলেন, মেয়ে যতদিন থাকবে আমার এখানেই থাকবে। আমি লেখাপড়া শেখাবো, মেয়ের মতোই দেখাশোনা করব। আম্মু আগেই চিনতেন জামাল আঙ্কেলকে, তাই রাজি হয়ে যান। আমিও ফোনে আম্মুকে বললাম, আমি এখানেই থাকবো। এখানে সবাই অনেক ভালো। ওই আঙ্কেলের প্রশংসা যতই করি কমই হবে। ওনার মতো উদার মনের মানুষ খুব কমই আছে। তিনি হুজুর মানুষ। তার 6 জন ছেলে মেয়ে, সবাই লেখাপড়া করে। মধ্যবিত্ত জীবন, অত অর্থ সম্পদ নেই, তবুও মন অনেক বড়। ওনার বাড়িতে পাশের ঘরের মা বাবাহীন একটি অসহায় ছেলেও থাকতো। তিনিই তাকে খাওয়াতেন, বিনা স্বার্থে আশ্রয় দিয়েছেন। জামাল আঙ্কেল আর রাহেলা খালার বড় মেয়ে রূপা আপু শহরে পড়েন। ছুটিতে বাড়ি আসলে আমার সঙ্গে পরিচয় হয়। আমি লেখাপড়া করি না শুনে তিনি অবাক হন। তারপর রাহেলা খালা রূপা আপুর সাথে আমার সব গল্প বলেন। সব শুনে আপু খুব আশ্চর্য হন। আপু জানালেন, নিবন্ধন কার্ড বানাতে তোমার বাবার কার্ডের দরকার নেই, তোমার মায়ের কার্ডই করা যাবে। আরো বললেন, তবুও আমি তোমার বাবার নামেই কার্ড করাবো। তুমি এত বড় লোকের মেয়ে হয়েও ছোট থেকে কষ্ট করছো, এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছ, অথচ তোমার তো কোনো দোষ নেই। আমি তোমার অধিকার এনে দিয়েই ছাড়বো। তুমি কি আমার সঙ্গে শহরে যাবে? আমি বললাম, আম্মু বললে যাব। উনি আম্মুর সঙ্গে কথা বললেন। আম্মু ভাবলেন, একবার যদি বাবার স্বীকৃতি মেলে তবে তার সম্পদের ভাগিদার হবে সাদিয়া। জীবন বদলে যাবে তার মেয়ের। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না অসহায়ের মতো। এই ভেবেই আম্মু রাজি হয়ে গেলেন। 2 দিন পার হলে রূপা আপু আমাকে নিয়ে শহরে গেলেন। রূপা আপু যে কলেজে পড়েন সেই শহরেই আব্বুর বাড়ি। আম্মুর থেকে আব্বুর সব তথ্য ঠিকানা আগেই নিয়ে রাখেন আপু। আমাকে নিয়ে সোজা আব্বুর বাড়ি যান। বাড়িতে ঢুকে
বয়স্ক একজন লোককে বাহিরে দেখা গেলে আপু ওনাকে জিজ্ঞেস করলেন, সাত্তারের মা কোন ঘরে আছেন, ওনার সাথে দেখা করব। উনি ঘর দেখিয়ে দিলে রূপা আপু আমাকে নিয়ে ঢুকলেন। কয়েক বছর আগে দেখছিলাম এক পলক, তাই চিন্তা অসুবিধা হচ্ছিল। উনি বোধহয় অসুস্থ, বিছানায় শুয়ে আছেন। রূপা আপু আমাকে দেখিয়ে বললেন, এই মেয়ে সাদিয়া, সম্পর্কে আপনার ছেলের মেয়ে। এত বড় হয়েছে মেয়েটা, বাবার স্বীকৃতি পায়নি এখনো। আর এই সমাজ বাবার স্বীকৃতি না পেলে তাচ্ছিল্য চোখে দেখে। আমি আসছি আপনার ছেলের সাথে কথা বলতে। নাম্বার দিন বা কথা বলিয়ে দিন। দাদি উঠে বসেন, পরখ করে দেখেন আমাকে আর রূপা আপুকে। তারপর হাঁপাতে হাঁপাতে ডাক দেন, ময়মুনা, এদিকে আয়। ময়মুনা বোধহয় এবারের কাজের মেয়ে। সে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে 1 মিনিটের মধ্যে হাজির হয়। জি দাদি, বলেন। সাত্তার কি ঘরে আছে? জি। ভাইজানের পিঠের ব্যথাটা আজ আরো বেড়েছে। উনি শুয়ে আছেন। আপু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনার ছেলে বাড়িতে আছেন? দাদি বলার আগে ময়মুনা বলে উঠল, ভাইজান খুব অসুস্থ, তাই দেশে চলে এসেছেন। বিদেশে শান্তি পাচ্ছিলেন না। ঠিক আছে, কোন রুমে আছেন? আমাদের নিয়ে চলো। ময়মুনা আমাদের নিয়ে আব্বুর রুমে গেল। আব্বু খাটের উপর বালিশে হেলান দিয়ে বসা। আমি আগে কখনো আব্বুকে দেখিনি, এই প্রথম দেখছি। চেহারা অসুস্থতার ছাপ স্পষ্ট। শুনেছি আব্বু সন্ত্রাসী ছিলেন, কিন্তু সেসবের কোনো ছাপ আব্বুর মধ্যে নেই। কেমন হাসি খুশি চেহারা, দেখলে মনে হয় ভালো মানুষ। চেহারা ভালো আর হাসি খুশি হলেই বোধহয় সে ভালো মানুষ হয়ে যায় না। ভালো মানুষ হলে আব্বু একজনকে বিয়ে করে চলে যেতেন না। নিজের ঔরসজাত সন্তানের দায়িত্ব থেকে মুখ ঘুরিয়ে নিতেন না। এত বছরে একবারও মেয়ের খোঁজ না নিয়ে পারতেন না। নিঃসন্দেহে তিনি ভালো মানুষ নন। রূপা আপু সোজাসাপটা বললেন, বিয়ে করে যদি বউ বাচ্চা দেখার ক্ষমতা না থাকে, তাহলে বিয়ে করেন কেন? বউ বাচ্চা কি এতই সস্তা? মানে? এই আমার সাথে যাকে দেখছেন, এ আপনারই মেয়ে। 10 বছর এখন তার। এত বছরে একবারও কি তার খোঁজ নিয়েছেন? ভরণ পোষণ দিয়েছেন? আব্বু আমার দিকে এক নজর দেখে ছোট্ট করে বললেন আপুকে, ও, তুমি কি এসেছো এর অধিকার ছিনিয়ে নিতে? যা মেয়েটার পাওয়ার কথা, তা ছিনিয়ে নেওয়ার কথা উঠছে কেন? এটা আপনি দিতে বাধ্য। আপনি জানেন মেয়েটার এখনো নিবন্ধন বানানো হয়নি। মেয়েটা লেখাপড়া করেনি। এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছে। মেয়েটার ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। অথচ জলজ্যান্ত বাবা আপনি এখনো বেঁচে আছেন। আপনার রক্ত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে। আপনার তাতে ভালো লাগছে? ও যে আমার রক্ত, তা কে বলল? হোয়াট? আপনি অস্বীকার করছেন? আব্বু রয়ে শুয়ে বলেন, অসুস্থ আছি, মন মেজাজ ঠিক নেই মেয়ে। ঝামেলা না পাকিয়ে চলে যাও। আপনার আইডি কার্ড দিন, মেয়েটার কার্ড বানাবো। আর মাসে মাসে লেখাপড়ার ভরণ পোষণের খরচ দিবেন, সেটাও প্রতিশ্রুতি দিন, তবেই যাচ্ছি। আব্বু হুঙ্কার দিয়ে উঠলেন, এত সাহস তোমার? আমার কথার ওপর কথা বলছো? এ আপনার মেয়ে কিনা? উত্তর দিন। আমি চিনি নাই মেয়েকে। আপনার মেয়ে। আপনি অস্বীকার করছেন কেন? ঠিক আছে, চলুন, ডিএনএ করাবো। যদি ম্যাচ না করে তো ভালো, আর ম্যাচ করলে আমি যা যা বলছি তা করতেই হবে। আব্বু ভরকে যান। ভালো বোঝো তো, চলে যাও মেয়ে, ঝামেলা করো না, পরে তোমার বিপদ হবে। আপনি তাহলে যাবেন না আমার সাথে? না। রূপা আপু এখানে আসার আগে
পুলিশকে সাথে নিয়ে এসেছে। পুলিশ আসতে চাইছিল না। উনি কিছু বললেন, তারপর নিচে থেকে পুলিশ এলো। আব্বুর সামনে বসে রূপা আপু পুলিশকে কল করে বললেন, ভেতরে আসেন। আব্বু তো চমকে গেলেন। ওনার মুখ দেখার মতো ছিল। তারপর শব্দ করে হেসে উঠলেন। পুলিশ আমার ডান হাত। অনেক পুলিশ আমার টাকায় চলে, আর তারা আমার বিচার করবে? হাস্যকর। পুলিশ ভেতরে এলে আব্বুর সামনে অনেক কথা হয় পুলিশ আর রূপা আপুর। আব্বু ডিএনএ করতে নারাজ। আপুকেও যা তা বলে ভয় দেখান, মেরে দেবে, এই করবে সেই করবে। আপু তখন নিজের ফোন বের করে দেখালেন পুলিশ আর আব্বুকে। আব্বু যা যা বলেছে সব রেকর্ড করেছেন তিনি। আপু বললেন, আর একটা কথা বলবেন? একটা চাপ দিয়ে পাবলিককে জানিয়ে দেব। জানেন তো, টাকা পয়সা ক্ষমতা সবকিছুর উপরে পাবলিক, পাবলিকের উপরে কেউ নয়। যদি মনে করেন এখন আমাকে জব্দ করে আটকে রাখবেন বা ফোন কেড়ে নেবেন, তাহলেও আপনি পার পাবেন না। এই দেখেন, আমার ফ্রেন্ডরা বাইরে আছে। আমি অলরেডি ভিডিও তাদের সেন্ড করে দিয়েছি। সো সাত্তার সাহেব, এখন আপনি মেয়ের অধিকার দিতে বাধ্য। এখনই আমার সাথে রেজিস্ট্রার অফিসে চলো। মেয়ে হিসেবে বাবার যতটুকু পায় ততটুকু আপনার সম্পত্তি থেকে আপনি রেজিস্ট্রি করে দেবেন। মাসে মাসে মেয়ের লেখাপড়াও ভরণ পোষণের খরচ দেবেন। আর অবশ্যই আজকে তার কার্ড আপনার পরিচয়ে বানিয়ে দিবেন। আব্বুর বোধহয় আর বাঁচার উপায় ছিল না। তিনি রাজি হলেন, আমাদের সাথে চললেন। সর্বপ্রথম ইউনিয়নে গিয়ে আমার নিবন্ধন কার্ড বানালেন। তারপর উপজেলায় গেলেন আমার নামে জমি লিখে দেওয়ার জন্য। রেজিস্ট্রি একদিনে সম্ভব হয়নি, 3-4 দিন লেগেছে। 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামার মাধ্যমে অঙ্গীকার করিয়েছেন আব্বুকে দিয়ে। আব্বু আমার ভরণ পোষণ আর লেখাপড়ার খরচ দেবেন, মাসে মাসে পাঠাবেন। প্রায় 1 সপ্তাহ পর আমাকে নিয়ে রূপা আপু বাড়ি ফিরলেন। যা এতদিন কেউ করতে পারল না, তা রূপা আপু করে দেখালেন। আসলে এতদিন কেউ চেষ্টা করেনি, আর রূপা আপুর মতো কেউ আসেনি। সাহস হলো সবচেয়ে মূল্যবান জিনিস। সাহস করলে জয় করা সম্ভব, জয়ের কাছাকাছি যাওয়া সম্ভব। আর ভীতু হলে কিছুই পারা যায় না। রূপা আপুর থেকে আমি এটাই শিখলাম। রূপা আপু আমাকে বললেন, তোমার আব্বু তোমার জন্য মাসে মাসে টাকা পাঠাবেন। এখন তুমি যেখানে থাকতে চাও সেখানে থাকবে। তোমার ইচ্ছে। আমি বেছে নিলাম ওনাদের বাড়ি। রূপা আপু আমাকে স্কুলে ভর্তি করালেন। লেখাপড়া করাতেন ওনার বোন। প্রথমে লজ্জা লাগতো এত বড় হয়ে স্কুলে যেতে। তারপর রূপা আপু বোঝালেন, লেখাপড়ার কোনো বয়স হয় না। আমিও লজ্জা ঝেড়ে ফেললাম। রূপা আপুকে আমার খুব ভালো লাগতো, তাই উনি যা বলতেন তাই করতাম। ওনার মতো সাহসী হতে চাইতাম। স্কুল, মাধ্যমিক, কলেজ শেষ করলাম। ভার্সিটিতে উঠে শহরে আসলাম। এই শহরে আমার বাড়ি, নানু বাড়ি, সব। আম্মুকে আমার কাছে নিয়ে আসলাম। ভার্সিটিতে যাওয়া আসা, এসব টুকটাক নিয়ে আমার দিন যেতে লাগলো। রূপা আপুর বিয়ে হয়ে গেছে যখন আমি মাধ্যমিকে পড়তাম। প্রথম বাচ্চা জন্ম দিতে গিয়ে মা মেয়ে দুজনেই মারা যান। রাহেলা খালার বাকি মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। আগের মতো ওনার বাড়িতে আর গল্প আড্ডা নেই। আমারও তেমন যাতায়াত নেই, যোগাযোগ নেই। কিন্তু মনের মধ্যে সবসময় ওনারা বসবাস করতেন। ওনারা নতুন জীবন, বিলাসী জীবন সব দিয়েছেন আমায়। কি করে তাদের ভুলি? জামাল আঙ্কেলের কোনো ছেলে ছিল না। ওনার বয়সও বাড়ছে, কাজকর্ম তেমন একটা করতে পারেন না।
মোটামুটি অসচ্ছলতায় দিন চলছে ওনার। তা আমি জানতে পারি আমার নিজের খালার কাছ থেকে। আমার ভীষণ মায়া লাগলো শুনে। আব্বুর থেকে মাসে মাসে পাওয়া টাকা সব খরচ হতো না, অনেকটা আমার অ্যাকাউন্টে ছিল। আব্বুর থেকে পাওয়া জমিটা বিক্রি করে শহরে জমি কিনেছি। তারও কিছু টাকা বাকি ছিল অ্যাকাউন্টে। আমি তার থেকে 2 লাখ টাকা নিয়ে জামাল আঙ্কেলের বাড়ির পাশে বড় একটা ভাতের হোটেল করে দিলাম। সেখানে আঙ্কেল আন্টি দুজনেই কাজ করতে পারবেন। আঙ্কেলকে বলেছি কর্মচারী রাখবেন, আপনি কম কাজ করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। নিজের মেয়ে মনে করে। অনার্স শেষ হলে আইএল টেস্ট করে বিদেশ চলে যাই আমি। যাওয়ার আগে একজন সুপুরুষের সাথে আমার বিবাহ হয়। আমরা দুজনই লন্ডনে পাড়ি জমাই। আম্মুর জন্য চিন্তা হয় না, কারণ আম্মু ওনার বর্তমান স্বামীর সাথে ভালো আছেন। আর আমার আব্বু বছর 2 আগে মারা গেছেন। আমার স্বামী ভালো কোম্পানিতে চাকরি করেন। আমি আপাতত কিছু করছি না, কারণ আমার বেবি আমার কোলে, যার বয়স মাত্র 7 মাস। তার নাম রেখেছি আমি রূপা। রূপা আপু আমার কাছে সুপার উইমেন হয়ে থাকবে সারা জীবন। আমি চাই আমার মেয়েও রূপা আপুর মতো সুপার উইমেন হোক। অসহায়, কিছু না জানা না পড়া মানুষের পাশে দাঁড়াক। আমার মতো রাস্তায় পড়া মেয়েদেরকে সুখী জীবন উপহার দিক। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।